রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। শুরু হচ্ছে আজকের পর্ব। উত্তরাঞ্চলের এক শহরে আমি কিছুদিন বাস করেছিলাম। গঙ্গার তীরে শহর, বাঙালি দু চার ঘর আছেন। আমার কিন্তু কেবল একজন বাঙালির সাথেই ঘনিষ্ঠতা হয়েছিল। তার নাম নৃসিংহ পাল। আমার বাসার পাশেই ছোট্ট একটা বাড়িতে বাস করতেন। নৃসিংহ বাবুর মতো এমন কদাকার চেহারা খুব কম দেখা যায়। গরিলার মতো পাশবিক একখানা মুখ, ছোট ছোট ক্রূর চোখ, মাথার চুল পেকে সাদা হয়ে গেছে, তবু সরকুচির মতো খাড়া হয়ে আছে। বোধহয় 60-এর কাছাকাছি বয়স, কিন্তু শরীর অসুরের মতো নিরেট। প্রথম যেদিন তাকে দেখি আমার হৃৎপিণ্ড ভয়ে লাফিয়ে উঠেছিল। তার চেহারার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, বেশি লোকের সাথে তার মেলামেশা ছিল না। তিনি সকালে ও সন্ধ্যায় দুবার গঙ্গা স্নান করতে যেতেন। তা ছাড়া আর বাড়ির বাইরে বের হতেন না। তার বাড়িতেও অন্য কাউকে আসতে দেখিনি। কেবল খোঁড়া মানিক নামে এক লোক রাতের অন্ধকারে গা ঢেকে মাঝে মাঝে আসত। আমি নিজের পড়াশোনা নিয়েই থাকতাম। নৃসিংহবাবুর সাথে যেচে আলাপ করতে যাইনি। তার চেহারা যদি তার চরিত্রের দর্পণ হয়, তবে পরিচয় না হওয়াই ভালো। কিন্তু তিনি একদিন নিজে এসেই আলাপ করলেন। আমার চাকর পালিয়েছিল। আমি নিতান্ত অসহায়ভাবে বসে ভাবছিলাম, চাকর পালালে যদি এমন হাড়ির হাল হয়, তবে স্বাধীনতা অর্জন করে কী লাভ হলো? এমন সময় নৃসিংহবাবু এসে বললেন, চাকর পালিয়েছে, কিচ্ছু ভাববেন না, কালই নতুন চাকর জোগাড় করে দেব। আজ আমার চাকর এসে আপনার সব কাজ করে দিয়ে যাবে। নৃসিংহবাবুর কণ্ঠস্বর অতি ভরাট এবং মধুর, সানাই বাঁশির খাদের পর্দার মতো। চেহারার সঙ্গে যেন ঠিক খাপ খায় না। অতঃপর তার সাথে ঘনিষ্ঠতা হল। তিনি দুবেলা গঙ্গা স্নান করেন, অথচ পূজার্চনা কিছুই করেন না। ধর্মের প্রসঙ্গও কখনো উত্থাপন করেন না। দেখে শুনে বড় আশ্চর্য লাগল। তার চেহারা ক্রমশ সহ্য হয়ে গিয়েছিল, কিন্তু তার চরিত্র ভালো কি মন্দ তা নিঃসংশয়ভাবে ধরতে পারছিলাম না। হয়তো লুকিয়ে মদ খান, অন্য দোষও হয়তো আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তিনি কখনো কাউকে কষ্ট দিতে চাইতেন না, এবং কারোর কষ্ট দেখলে সাধ্যমতো প্রতিকারের চেষ্টা করতেন। তার স্ত্রী, পুত্র, জ্ঞাতি গোষ্ঠী কেউ ছিল না। একাই থাকতেন ভদ্রলোক। একদিন সন্ধেবেলা আমি বেড়াতে বেরিয়ে বাসা থেকে একটু দূরে গিয়ে পড়েছিলাম। শীতের সন্ধে, রাস্তায় লোকজন নেই। এমন একটা জায়গায় এসে পড়েছিলাম যেখানে 3-4টে রাস্তা এসে মিলেছে। কোন রাস্তা ধরলে বাসায় ফিরে যেতে পারবো ঠিক ঠাহর করতে পারছি না। এমন সময় দেখলাম নৃসিংহবাবু গঙ্গা স্নান করে ফিরছেন। তার পা খালি, গায়ে একটা আলোয়ান, হাতে গামছা জড়ানো ভিজে কাপড়। দুজনে পাশাপাশি ফিরে চললাম। এদিকটায় আগে আসিনি। জিজ্ঞেস করলাম, আচ্ছা, গঙ্গার ঘাট এখান থেকে কত দূর? তা মাইল খানেক। রোজ দুবেলা এখানে আসেন? হ্যাঁ। একটু বিস্মিতভাবে প্রশ্ন করলাম। কাছাকাছি অন্য ঘাট আছে, সেখানে যেতে পারেন তো?
তিনি বললেন, এটা শ্মশান ঘাট, এখানে আসি। হঠাৎ মনে হলো কাপালিক নাকি, কিন্তু কই, রুদ্রাক্ষের মালা, সিঁদুরের ফোঁটা, এসব তো কিছু নেই। খানিকক্ষণ নীরবে চললাম। বেশ অন্ধকার হয়ে গেছে। তার উপর পথের পাশে বড় বড় গাছ। আকাশে এক ফালি চাঁদ আছে বটে, কিন্তু রাত্রের তিমির দূর করবার পক্ষে তা যথেষ্ট নয়। লক্ষ্য করলাম নৃসিংহবাবু পথ চলতে চলতে মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে পেছনে দেখছেন। জিজ্ঞেস করলাম, কি দেখছেন বলুন তো? দেখুন তো পিছনে কেউ আছে কিনা। হঠাৎ গা ছমছম করে উঠল। পেছনে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বললাম, কই না। কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি? না। কি ব্যাপার? কিছু না। মাস কয়েক আগে এই জায়গায় দুটো শ্মশানের কুকুর একটা মুসলমান গুন্ডা টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল। মিনিট 10 পরে লোকালয়ের এলাকায় এসে পড়লাম। আরও 5 মিনিট পর নিজের পাড়ায় পৌঁছালাম। নৃসিংহবাবুর বাড়ি আগে। তিনি বললেন, আসুন চা খেয়ে যান। তার সদর ঘরে চৌকির ওপর জাজিম পাতা। দুজনে মুখোমুখি বসে গরম চা খাচ্ছি। আমার মনে নৃসিংহবাবু সম্বন্ধে আজ আবার নতুন করে নানা প্রশ্ন জাগছে। লোকটা কেমন? বাইরের সাথে ভিতরের সামঞ্জস্য কতখানি? এতদিনের আলাপেও আসল মানুষটাকে চিনতে পারছি না কেন? নৃসিংহবাবু হঠাৎ হেসে উঠলেন। তার হাসির আওয়াজও বাঁশির মতো মধুর। অবশ্য হাসলে তার মুখের ভাব হয় ভয়ঙ্কর। হাসি থামিয়ে তিনি বললেন, আপনি বুঝতে পেরেছেন আমি একটা ভয়ঙ্কর পাজি লোক। আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। বললাম, ইমা, না না, সে কি কথা? তিনি সহজ সুরে বললেন, আপনি ঠিকই ধরেছেন, সত্যিই আমি ভয়ানক পাজি লোক। অন্তত বছর 3 আগে পর্যন্ত তাই ছিলাম। এখন মনটা বোধহয় কিছুটা বদলেছে, চেহারা বদলায়নি, যা ছিল তাই রয়ে গেছে। নৃসিংহবাবু নির্বিকার মনেই কথাগুলো বললেন। আমি কিন্তু বিশেষ অপ্রতিভ হয়ে পড়লাম। চায়ের পেয়ালা মুখের কাছে তুলে লজ্জা ঢাকা দেবার চেষ্টা করলাম। তিনি বলে চললেন, পরমা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের চাপ মেরে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমিও তার সঙ্গে বেইমানি করিনি, এমন দুর্কর্ম নেই যা করিনি। জগাই মাধাই আমার কাছে দুগ্ধপোষ্য শিশু। এইভাবে জীবন কেটে যাচ্ছিল। তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটল, তার ফলে সব ওলট পালট হয়ে গেল। ভাববেন না যে মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম। দৃষ্টিভঙ্গি বদলায়নি বেশি, আসলে বদলেছে এই জল জ্যান্ত পৃথিবীটা। শুনলে আশ্চর্য হবেন, সেই কথাই আজ আপনাকে বলবো। বলুন। এই সময় একটু বাধা পড়ল। বাইরের দরজা ভেজানো ছিল, সেটা কারোর হাতের আলতো চাপে খুলে গেল এবং একটা মানুষের মুখ ভেতরে উঁকি মারল। পশমের টুপি ঢাকা মুখখানা অস্থিসার এবং ছুঁচল। চোখ দুটো ভীরু ধূর্তামিতে ভরা। আমাকে দেখেই মুখটা বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। যেন একটা পথের কুকুর খাবারের লোভে রান্না করে উঁকি মারছিল, কিন্তু ভেতরে লোক আছে দেখেই পালিয়ে গেল। আমি চমকে জিজ্ঞাসা করলাম, ও কে? নৃসিংহবাবু হাসলেন। ভূত প্রেত নয়, মানুষ।
ওর নাম খোঁড়া মানিক। ও একটা নিশাচর জীব, মাঝে মাঝে আমার কাছে আসে। কিন্তু পালালো কেন? আপনাকে দেখে পালালো। ও আমার কাছে আসে লুকিয়ে। শহরে একজন বড় লোক আছে, নাম রাম নেহাল সিং। খোঁড়া মানিক তার মোসাহেব। রাম নেহাল যদি জানতে পারে খোঁড়া মানিক আমার কাছে আসে, ওকে বেমালুম কেটে ফেলবে। ও কথা যাক, গল্পটা বলি শুনুন। নৃসিংহবাবু সদর দরজায় খিল দিয়ে এসে বসলেন। আমি পুলিশের দারোগা ছিলাম। রাইটার কনস্টেবল হয়ে ঢুকি, বড় দারোগা পর্যন্ত উঠেছিলাম। আরও উঠতে পারতাম, ইচ্ছা করে উঠিনি। ওপরে তেমন মজা নেই। আমার মতন দুর্দান্ত দারোগা পুলিশে আর ছিল না, এখনো বোধহয় নেই। যেমন কুচুটে বুদ্ধি, তেমনি আইন বাঁচিয়ে কাজ করার ক্ষমতা। যাকে একবার ধরতাম, পিত্তি বের করে ছেড়ে দিতাম। চোর ছেচোর দুষ্টু বজ্জাত লোক আমাকে জমের মতন ভয় করত। ভদ্রলোকেরা তার চেয়েও বেশি ভয় করত। যখন যে মহকুমায় বদলি হয়ে যেতাম, সেখানে ত্রাহি ত্রহি রব উঠত। বড় লোকেরা গায়ে পড়ে টাকা খাইয়ে যেত, যাতে তাদের পিছনে না লাগি। এইভাবে মনের সুখে আছি, বিয়ে করিনি। আমার মতো যাদের মনের ভাব, তাদের বিয়ে করা বোকামি। মাইনে পাই সামান্যই, কিন্তু উপরি আসে ছপ্পর ফুড়ে। এখনো সেই টাকাই খাচ্ছি। আরো 20 বছর যদি বেঁচে থাকি, সে টাকা ফুরোবে না। বাইরে বাঘের দাপট, ভিতরে মদ মাংস পঞ্চমকার। যা চাই সব পেয়েছি, মনের ফুর্তিতে আছি। বছর আসটেক আগে এই শহরেই বদলি হয়ে আসি। বড় থানার বড় দারোগা। চাষালো শহর, পয়সাওয়ালা লোকও আছে অনেক। সকলের মধ্যে সাড়া পড়ে গেল। চুপি চুপি ভেট দিতে আসতে লাগলো তারা। যাদের পেটে ময়লা যত বেশি, তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পুজো পাঠালো। কেবল একজন পাঠালো না, সেই রাম নেহাল সিং। রাম নেহাল সিং এর জমিদারি আছে, সুদের কারবারও করে অঢেল টাকা। সে দেউড়ে বসে রইল, কিচ্ছু দিল না। মাসখানেক পরে একটা মামুলি কাজের অছিলায় তার বাড়িতে গেলাম। ইশারায় জানালাম টাকা চাই। সে স্পষ্ট মুখের ওপর বললে, তোমার মতো দারোগা ঢের দেখেছি, যা পারো গিয়ে করো, এসপি আমার হাতের মুঠোর মধ্যে। মনে মনে বারুদ হয়ে ফিরে এলাম। দাঁড়াও চাঁদু, তোমাকে দেখাচ্ছি এসপি বড় না নার্সিং দারোগা বড়। চাল বুনতে আরম্ভ করলো। এইসব জমিদারিদের আইনের ফাঁকে ফেলা শক্ত নয়, ছোটখাটো মামলায় সহজেই ফেলা যায়। তো আমি ঠিক করেছিলাম রাম নেহাল সিংকে এমন মার দেব যে আর কখনো মুখ তুলে দাঁড়াতে পারবে না। একেবারে শির ধারা ভেঙে দেব। খোঁড়া মানিক, যাকে এখন দেখলেন, সে তখনও রাম নেহাল সিং এর মোসাহেব ছিল। রাম নেহালের যত নোংরা কাজ সেই করত। তাকে একদিন ধরে ফেললাম। থানায় ডাকলাম না, বাড়িতে ডেকে এনে বললাম যে সব কাজ সে করছে, তার জন্য তাকে 5 দফায় 10 বছর জেলে পাঠাতে পারি। খোঁড়া মানিক পা জড়িয়ে ধরল। সেই থেকে খোঁড়া মানিক হলো আমার গোয়েন্দা গুপ্তচর। লুকিয়ে রাত্রিরে এসে আমাকে রাম নেহালের হাঁড়ির খবর দিয়ে যেত। ওর মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছিলাম যে সে ভয় ওর এখনো যায়নি। আমার এখন চাকরি নেই, কোনো ক্ষমতা নেই,
কিন্তু ওর বিশ্বাস ইচ্ছা করলেই আমি ওকে জেলে পাঠাতে পারি। তাই মাঝে মাঝে আসে, খবর নিয়ে যায়। সে যাক, 1.5 বছর ধরে ধীরে ধীরে একটা মোকদ্দমা খাড়া করলাম। মোকদ্দমা নয়, একটা নিখুঁত শিল্পকর্ম। রাম নেহালের ছেলের বয়স তখন 19-20। সে বাজারের এক বেশ্যাকে খুন করেছে। সাক্ষী সাবুত দলিল দস্তাবেজ একেবারে নিরেট, কোথাও বেরোনোর পথ নেই। রাম নেহালের ছেলের 14 বছরের জেল হয়ে গেল। এসপি বাঁচাতে পারলেন না, কেবল কম বয়স বলে ফাঁসিটা হলো না। সে ছেলে এখনো জেলে পড়ছে। এই একটা নমুনা থেকেই বুঝতে পারবেন আমি কি ধরনের লোক। তারপর কয়েক বছর কেটে গেল। আমার কাজ থেকে অবসর নেওয়ার সময় অনেক টাকা করেছি। কাজ করবার দরকার নেই, এক্সটেনশন নিতে পারতাম, কিন্তু নিলাম না। এই ছোট্ট বাড়িখানা কিনেছিলাম, কাজ চুকিয়ে দিয়ে বাড়িতে এসে বসলাম। মনে গর্ব ভরা আনন্দ। যা চেয়েছি তা পেয়েছি, কারোর কাছে হার মানেনি। আর কি চাই? সেদিন সন্ধ্যার পর এই ঘরে মদের বোতল নিয়ে বসেছি। সারা রাত্রি একাই উৎসব চলবে। টোটা ভরা পিস্তলটা হাতের কাছে আছে। শত্রু অনেক। কাজ ছেড়ে দিয়েছি বলে যদি কেউ আঘাত করতে আসে তাকে দেখে নেব। মশগুল হয়ে মদ খাচ্ছি, সময়ের হিসেবও নেই। হঠাৎ চোখ তুলে দেখি একটা বিকট চেহারা সামনে দাঁড়িয়ে আছে। রোগা সিরিঙ্গে এক সন্ন্যাসী, মাথার জট, কপালে সিঁদুরের ফোঁটা, সারা গায়ে ছাই মাখা। আমি অভ্যাসের বসে খপ করে পিস্তলটা তুলে নিয়েছি। সন্ন্যাসী ধমক দিয়ে উঠল, বন্দুক রাখ। এই গলার আওয়াজ যেন তোপ দাগলো। বললে বিশ্বাস করবেন না, পিস্তলটা আমার হাত থেকে খসে পড়ে গেল। আমি বেড়ার মতন তাকিয়ে রইলাম। সন্ন্যাসী তখন বলল, ওর সময় হয়েছে। রোজ দুবেলা গঙ্গা স্নান করবি আর মায়ের নাম করবি। মদ খাবি না আর বুধবারে দাড়ি কামাবি না। আমি এবার হো হো করে হেসে উঠলাম। মদের নেশা তো ছিলই, তার উপর বুধবারে দাড়ি কামাবো না। অনেকক্ষণ ধরে হাসলাম। হাসতে হাসতে বেদম হয়ে গেলাম। তারপর হঠাৎ মনে পড়ল, ঘরের দৌড় তারা তো বন্ধ ছিল। সন্ন্যাসী ঢুকলো কি করে? হাসি থামিয়ে চেয়ে দেখি সন্ন্যাসী নেই, চলে গেছে। তো দৌড় তারা ঠিক আগের মতোই বন্ধ আছে। তাই বলছিলাম, আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, বদলেছে এই পৃথিবীটা। যত সব অসম্ভব গাঁজাখুরি ব্যাপার ঘটতে আরম্ভ করেছে। যা ঘটতে পারে না, ঘটা উচিত নয়, তাই ঘটছে। সে রাত্রে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে সদর দরজায় খটখট আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। ভাবলাম কেউ আমার সঙ্গে বজ্জাতি করছে। কখনো মদের নেশা ভালো কাটেনি। সন্ন্যাসীর কথা মনে নেই। আমি পিস্তল নিয়ে পা টিপে টিপে গিয়ে হঠাৎ দরজা খুললাম। দেখলাম দোরের কাছে কেউ নেই, কিন্তু একটা লোক রাস্তা দিয়ে হন হন করে দূরে চলে যাচ্ছে। আমার রোগ চড়ে গেল। আমি তাকে ধরবার জন্য বার হলাম। পায়ে জুতো নেই, হাতে পিস্তল। আমি লোকটার পিছন চললাম। ভোরের গোড় গোড় আলোয় ভালো দেখা যাচ্ছে না। আমি যত জোরে চলি সে ততই জোরে চলে। আমি দৌড়াতে লাগলাম, সেও দৌড়াতে শুরু করলো। তারপর অনেক দূর দৌড়ানোর পর তাকে আর দেখতে পেলাম না। এতক্ষণ কোথায় যাচ্ছি তার হিসাবই ছিল না। এখন চমক ভেঙে দেখি শ্মশান ঘাটের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি।
শ্মশান ঘাট তখনও শূন্য। সেখানে একা দাঁড়িয়ে সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল। সন্ন্যাসী বলেছিল 2 বেলা গঙ্গা স্নান করবি। তখন গরমকাল, এতখানি পথ দৌড়ে আমার সারা গা ঘাম ঝরছে। ভাবলাম মন্দ কি, স্নান করেই যাই। গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম। সেই দিনটা ছিল বুধবার, কিন্তু আমার তা মনেই ছিল না। বেলা 8টার সময় দাড়ি কামাতে বসলাম। আমি নিজেই দাড়ি কামাই, নাপিতকে বিশ্বাস নেই, কিন্তু খুর চালাতে গিয়ে খ্যাঁচ করে কেটে ফেললাম নিজের গাল। দর দর করে রক্ত ঝরতে লাগলো। তখন মনে পড়ল আজ বুধবার। সে বলেছিল বুধবারে দাড়ি কামাবি না। ধুত্তর, দাড়ি না হয় একদিন কামালাম। রাগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগলো। একটা ভিখিরি এসে আমাকে গুণ করে গেল। না, কিচ্ছু না, আমি নার্সিং দারোগা। আমার ভয়ে বাঘে বলদে 1 ঘাটে জল খায়। একটা সন্ন্যাসী কি না আমাকে নাকি দড়ি দিয়ে ঘোরাবে? দেখবো কেমন সন্ন্যাসী। কিন্তু কিছুতেই কিছু হলো না। তারপর একটা আস্ত ব্র্যান্ডির বোতল নিয়ে বসতে যাব, বোতলটা হাত থেকে পিছলে পড়ে চুরমার হয়ে গেল। বাড়িতে আর মদ নেই, কিন্তু আমিও হার মানবো না। ডেকে গাড়ি ভাড়া করে তক্ষুনি চললাম মদের দোকানে। মদের দোকান বন্ধ। আরো একটা দোকানে গেলাম, সেটাও বন্ধ। ছুরিরা নাকি ধর্মঘট করেছে। গাড়িতে ফিরে এসে বসতে গাড়োয়ান প্রশ্ন করলো, হুজুর, এবার কোথায় যাব? উত্তর দিলাম, চুলোয়। গাড়ি চলল। এই বসে বসে রাগে ভুলতে লাগলাম। আর গাড়ি যখন থামলো, দেখলাম শ্মশান ঘাটে উপস্থিত হয়েছি। স্নান করে বাড়ি ফিরলাম। এরকম কয়েকদিন চলল। আমার নিজের ইচ্ছা বলে যেন কিছুই নেই। আমাকে 2 বেলা গঙ্গা স্নান করতেই হবে। মদ খেতে পাবো না, বুধবারে দাড়ি কামাতে পারবো না। আমি স্বাধীন মানুষ নই, কেনা গোলাম। আমার অজানা মালিক আমার ঘাড় ধরে আমার মুখটা রাস্তায় ঘষে দিচ্ছে। একদিন উত্তক্ত হয়ে নিজের মনেই বললাম, আর তোমার উপর আমার বিশ্বাস নেই, বুজরুকি মানি না। সন্ন্যাসীর হুকুম মানলে যদি আমার গন্ডগোল না হয় তবে তাই সই। আর মদ খাবো না, 2 বেলা গঙ্গা স্নান করব, বুধবার দাড়ি কামাবো না। এতে যদি কারোর লাভ হয় তা হোক। 2 বেলা গঙ্গা স্নান করা ক্রমে অভ্যাস হয়ে গেল। বুধবারে দাড়ি কামানো ছেড়ে দিলাম। তো মদ ছাড়া এত সহজ নয়। আরো 2-4 বার মার খেতে হলো। যতবারই মদ খেতে যাই, একটা না একটা বিপত্তি এসে পড়ে। একবার গেলাসে মদ ঢেলেছি, ছাদ থেকে গেলাসের মধ্যে টিকটিকি পড়ে গেল। শেষ পর্যন্ত চেষ্টাই ছেড়ে দিলাম। কিছুদিনের জন্য মনে হলো দুনিয়াটা বিস্বাদ হয়ে গেছে। যা হোক, নির্ঝঞ্ঝাটে দিন কাটছে। মার নাম করি, যখনই মনে পড়ে মাকে বাপ তুলে গালাগালি দিই। মা কে তা জানে না, কেন আমার পিছনে লেগেছে তাও জানি না, কিন্তু চুটিয়ে মাকে বাপান্ত করি। মার বোধহয় ভালো লাগে, কারণ যতই গালাগালি দিই আমার কোনো অনিষ্ট হয় না। একদিন সন্ধ্যার পর খোড়ামানিক এলো, বলল, নার্সিংবাবু, আপনি এই শহর ছেড়ে চলে যান। রামনেহাল সিং আপনাকে খুন করবার জন্য গুন্ডা লাগিয়েছে। এখানে থাকলে কিন্তু আপনার প্রাণ যাবে। রামনেহাল গুন্ডা লাগিয়েছে? আশ্চর্য নয়। আমি তার মুখে চুনকালি দিয়েছি, তার ছেলেকে জেলে পাঠিয়েছি। সে শোধ তুলতে চায়। তো আমি নরসিং পাল রামনেহালের ভয় পালিয়ে যাব? আমি চিরকাল গুন্ডা চড়িয়ে বেরিয়েছি, আমাকে গুন্ডা ভয় দেখাবে? খোঁজ পরোয়া নেই, আসুক গুন্ডা, দেখে নেব।
তবু সাবধান হলাম। বাইরে যখনই বেরোই পিস্তল নিয়েই বেরোই। রাত্রে শোবার সময়ও পিস্তল বালিশের পাশে থাকে। দুপুর রাত্রে উঠে জানলা দিয়ে উঁকি মেরে দেখি কেউ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কিনা, কিন্তু কাউকে দেখতে পাই না। মনে হয় সব ধাপ্পা আমাকে মিথ্যা ভয় দেখানোর চেষ্টা করেছে। 3 আষ্টেক পর মানিক আবার এলো। একগাল হেসে বলল, ধন্য আপনি, এত বুদ্ধি ধরেন। রামনেহাল মুচড়ে পড়েছে। অবাক হয়ে বললাম, সে কি? ওরা মানিক বলল, বাঘের মতো একজোড়া কুকুর বুঝেছেন আপনি। তারা সমস্ত রাত বাড়ি পাহারা দেয়। 3 বার গুন্ডারা এসেছিল, কুকুর দেখে ভয়ে পালিয়ে গেছে। আমি নিজের কানে শুনেছি তারা রামনেহালকে বলছে, কুকুর নয় হুজুর, সাক্ষাৎ দুটো জমদূত। ওরা মানিককে কিচ্ছু বললাম না, কিন্তু মনে ভারী ধোকা লাগলো। কুকুর এলো থেকে। তারপর সারা রাত্রি জেগে পাহারা দিয়েছি, কখনো একটা নেড়ি কুত্তাও দেখতে পাইনি। এ এক আশ্চর্য ব্যাপার। গুন্ডারা কুকুর দেখছে, আমি দেখতে পাই না কেন? ভাবলাম গুন্ডারা আমাকে তো চেনে, আমার বাড়িতে ঢুকতে সাহস পায়নি। নেহালকে গল্প বানিয়ে বলেছে। তারপর বেশ কিছুদিন নিরুপদ্রবে কেটে গেল। আমি অদৃশ্য কুকুরের পাহারায় নিরাপদে আছি। ভয় কেটে গেল। গঙ্গা স্নানে যাই, তাও পিস্তল নিয়ে যাই না। সেই সন্ন্যাসীর আর দেখা পাইনি। মনে ধর্মভাবও জাগেনি, কিন্তু নিজের মনে মা মা করি। বলি, মা তুই কে? আমাকে বুঝিয়ে দে। আমার দুনিয়া ওলট পালট হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারছি না, তুই বুঝিয়ে দে। মা বুঝিয়ে দেন না। সর্বনাশী আড়ালে দাঁড়িয়ে মজা দেখে। 6 মাস আগের কথা বলছি। ঘোড়া মানিক এলো, তার মুখ শুকনো। বলল, আপনি নাকি সকাল সন্ধে শ্মশান ঘাটে নাইতে যান? বললাম, হ্যাঁ যাই। ঘোড়া মানিক বললে, ওরা জানতে পেরেছে হিন্দু গুন্ডারা আপনাকে মারতে রাজি হয়নি। বলেছে আপনি নাকি কাপালিক, শ্মশানে সব সাধনা করেন। তাই রামনেহাল মুসলমান গুন্ডা লাগিয়েছে। নাম জানেন বোধ হয়, রহিম আর করিম, 2 ভাই। তারা শ্মশানের রাস্তায় আপনাকে ছুরি মারবে। ঘোড়া মানিক চলে যাবার পর ভাবতে বসলাম, কি করা যায়। গঙ্গা স্নান বন্ধ করা যাবে না, কারণ জানি নিজের ইচ্ছায় না গেলে ঘাড় ধরে নিয়ে যাবে। এক পিস্তল নিয়ে যেতে পারি, কিন্তু কেন জানি না পিস্তল নিয়ে গঙ্গা স্নানে যেতে ইচ্ছাই হলো না। দুর্ভাগ্যে যা হবার হবে। আমার ইচ্ছে তো কিছুই হচ্ছে না, তবে মিছে ভেবে মরি কেন? 2-4 দিন কিছুই হলো না। স্নান করতে যাই, ফিরে আসি, আমার পিছনে গুন্ডা লেগেছে তা প্রায় ভুলেই গিয়েছিলাম। তারপরে একদিন সন্ধ্যার পর শ্মশানের দিকটা কিরকম নির্জন হয়ে যায় দেখেছেন তো? ওদিকে ঘর বাড়িও নেই, লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আমি স্নান করে ফিরছি, রাত আন্দাজ 8টা। বেশ অন্ধকার হয়ে গেছে। হঠাৎ পিছনে একটা বিকট চিৎকার শুনে আঁতকে উঠলাম। পুষের গলার মর্মান্তিক চিৎকার, সেই সঙ্গে কুকুরের গভীর ডাক, যেন একটা ডাল কুত্তা একটা মানুষের গলা চিরে ধরে তার চিৎকার বন্ধ করে দিলে। আমি আর দাঁড়ালাম না, টেনে ছুট মারলাম। পরদিন সকালবেলা খবর পাওয়া গেল, শ্মশান ঘাটের রাস্তায় রহিম গুন্ডার লাশ পাওয়া গেছে। তাকে শ্মশানের কুকুর নাকি টুটি ছিঁড়ে মেরে ফেলেছে।
রহিমের হাতে একটা বর্শা ছিল, তবু সে আত্মরক্ষা করতে পারেনি। রাত্রিরে ঘোড়া মানিক এলো। রহিমের ভাই করিম রামনিহালকে যা বলেছে তার কাছে শুনলাম। ওরা দু ভাই কদিন ধরে আমার জন্য ওত পেতেছিল। রোজই দেখতো একজোড়া কালো কুকুর আমার পিছনে থাকে। কাল রহিম আর করিম রাস্তার ধারেই একটা গাছে উঠে বসেছিল। মতলব করেছিল যেই আমি গাছতলা দিয়ে যাব অমনি বর্ষা ছুঁড়ে আমায় মারবে। কুকুর তাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু বর্ষা ছুড়তে গিয়েই রহিম নিজেই পা ফসকে নিচে পড়ে গেল, আর একটা কুকুর এসে ধরল তার টুটি। এই পর্যন্ত বলে নৃসিংহবাবু থামলেন। তারপর একটা সুদীর্ঘ নিঃশ্বাস টেনে বললেন, এটা আমার গল্প। রামনেহাল আর আমায় ঘাটায়নি, সেই থেকে নির্ভয়ই আছি। এখন আপনি বলুন, এসব কি? অলৌকিক বললে চলবে না। কেন অলৌকিক তা বলতে হবে। সন্ন্যাসী বলেছিল আমার সময় হয়েছে, কিন্তু কি করে সময় এলো? শুনছি যারা সাধু সজ্জনের যোগী তপস্বী, ভগবান তাদের দয়া করেন, বিপদে রক্ষাও করেন। কিন্তু একই জীবনে আমি একটা ভালো কাজ করিনি। মন্দ কাজ এত করেছি যে তা সমীক্ষাও হয় না। তবে বেছে বেছে আমাকে দয়া করবার মানে কি? জোর করে আমাকে মদ ছাড়ানো, গঙ্গা স্নান করানো, আমাকে শত্রুর প্রতিহিংসা থেকে আগলে রাখা, এসব কি? আপনি বিদ্বান লোক, এর উত্তর দিন। কেন কেন কেন? নৃসিংহবাবু কদাকার মুখে তীব্র জিজ্ঞাসা ভরে আমার দিকে চেয়ে রইলেন। আমি তার প্রশ্নের উত্তর দিতে পারলাম না। ভাবলাম হয়তো তার এই তীব্র ব্যাকুল জিজ্ঞাসাই তার প্রশ্নের উত্তর। শুনছিলেন আমাদের আজকের গল্প নিরুত্তর। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নৃসিং দারোগার ভূমিকায় সুপ্রতিম, খোঁড়া মানিকের ভূমিকায় সমীর, রামনেহাল সিং ও সন্ন্যাসীর ভূমিকায় ঋতদীপ, গল্পের কথক ও গাড়োয়ানের ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।